অপরূপার স্বামী প্রবাসী, এই কথাটা যেন তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। স্ত্রী হলো, সে আসলে একা। বিয়ের দুদিন পরে অলোক বিদেশে রওনা দিয়েছিল। কথা ছিল ফিরে আসবে বছর খানেকের মধ্যেই। কিন্তু 1 বছর প্রায় শেষ হবার মুখে, এখনো ফিরতে পারেনি অলোক। অবশ্য বিদেশের মাটিতে দিনের পর দিন থেকে কাজ করে যে টাকা সে পাঠায়, সেই টাকাতেই চলে অপরূপার শ্বশুরবাড়ির সংসার। ঘরে নতুন আলমারি, ননদের হাতে ঝকঝকে সোনার চুড়ি, দেওরের নতুন মোবাইল, শ্বশুরমশাইয়ের নিয়মিত পান সিগারেট, শাশুড়ির পুজোর নতুন শাড়ি, সবই আসে ওই টাকার জোরে। কিন্তু ওই টাকার সঙ্গে অপরূপার নাম জড়ায় না কখনো। যেন সে নেই, যেন সে এই ঘরের কেউ নয়। স্বামী বিদেশে থাকলেও গরিব পরিবারের সন্তান হবার জন্য অপরূপাকে কখনোই বাপের বাড়ি পাঠাননি তার শাশুড়ি। মুখে অবশ্য বলেছেন ছেলে ফিরে আসুক, তারপর দুজনে একসাথেই যাবে অপরূপার বাপের বাড়ি। কিন্তু কয়েকদিনের মধ্যেই অপরূপা বুঝেছিল কারণটা। বিনা মাইনের পেটে ভাত একটা কাজের লোক হাতছাড়া করতে চাননি তার শ্বশুরবাড়ির লোকজনেরা। অপরূপা ভোরের আলো ফোটার আগে উঠে পড়ে। অ্যালার্মের প্রয়োজন এখন আর তার হয় না। শরীরটায় অভ্যস্ত হয়ে গেছে সময়ের সাথে। রান্নাঘরের আলো জ্বালাতেই মনে হয় অন্ধকারটা যেন তাকে গ্রাস করতে আসছে। হাঁড়ি, বাসন মাজার শব্দে ঘুম ভাঙে সবার, কিন্তু কেউ ভাবে না কে উঠল এত ভোরে। চাল ধোয়া, ডাল বসানো, সবজি কাটা, ঝাঁটার শব্দ, এইসবের মাঝেই শুরু হয় তার দিন। শাশুড়ি মাঝে মধ্যে রান্নাঘরে এসে দাঁড়ান, শুধু নজর রাখতে। নুন ঠিক আছে তো, তেল বেশি পড়েনি তো। আর যদি দেখেন সামান্য কিছু এদিক ওদিক, সঙ্গে সঙ্গে কটু কথার বন্যা শুরু হয়। আজকালকার মেয়েদের তো রান্নাই আসে না, আমাদের সময় এসব শেখানো লাগতো না। অপরূপা চুপ করে থাকে। জবাব দিলে ঝগড়া বাড়বে, জানে সে। তাই মুখ বন্ধ রাখাই তার বাঁচার উপায়। শ্বশুরমশাই খবরের কাগজ পড়তে পড়তে চা চান। চায়ে চিনি একটু কম হলে বিরক্তির ভাঁজ পড়ে কপালে। দেওর বেকার, সারাদিন ঘুমিয়ে থেকে দুপুরে উঠে প্রতিদিনই তার চা আর তার সাথে রকমারি মুখরোচক খাবার চাই। ননদ বিবাহিত হলো, প্রায় বাপের বাড়িতে পড়ে থাকে, সঙ্গে স্বামীও। তখন কাজ দ্বিগুণ হয়ে যায়। তবু কেউ একবারও অপরূপাকে বলে না তুমি একটু বসো, আমরাই করি। অপরূপা যেন এ বাড়ির অদৃশ্য মানুষ। সবাই জানে সে কাজ করে, কিন্তু কেউ দেখে না তার ক্লান্তি। দুপুরে রান্না সেরে যখন সে একটু বসতে চায়, তখনই শুরু হয় নতুন ফরমায়েশ। কখনো দেওরের জামা কাচতে হবে, কখনো ননদের শাড়িতে ইস্ত্রি দিতে হবে। আর যদি কোনোদিন শরীর খারাপ করে, তখন শাশুড়ির চিৎকার শোনা যায়, এই অল্প কাজে হাঁপিয়ে পড়ো। আমাদের সময় মেয়েরা এত ন্যাকামো করতে জানতো না। রাতে সবার খাওয়া শেষ হলে অপরূপা সে এসে বসে। ঠান্ডা ভাত, একটু তরকারি, এই নিয়ে তার পেট ভরে। খেতে খেতে সে ভাবে আজ তার স্বামী ফোন করেছিল। সবার সাথে কথা হলো, তার সাথে হয়নি। কাজের চাপ ভীষণ, এই কথা বলে ফোনটা রেখে দিয়েছিল অলোক। অলোকের অসুবিধাগুলো সবই বোঝবার চেষ্টা করে অপরূপা, তবু মনটা খারাপ হয়। ঘরে শুতে গিয়ে সে জানালার পাশে দাঁড়ায়। আকাশের দিকে তাকিয়ে মনে হয় এই আকাশের নিচেই কোথাও তার স্বামী আছে। সেই ভাবনাতেই একটু শান্তি পায়। স্বামী দূরে থাকে, খুব তাড়াতাড়ি তার কাছে আসবে, এই আশাতেই যেন বেঁচে থাকে অপরূপা। সে মনে মনে ভাবে আর কটা দিন, সব ঠিক হয়ে যাবে। অলোক যদি কখনো অপরূপার সাথে কথা বলে, অপরূপা কখনো কোনো অভিযোগ করে না, কখনো বলে না কেমন করে তার দিনগুলো কাটছে এই বাড়িতে। অপরূপা শুধু বলে আমি ভালো আছি, কারণ সে জানে ওখানে তার স্বামী চিন্তায় পড়লে কাজে মন দিতে পারবে না। আর এই সংসারটাও তো তার টাকাতেই চলছে। এত কিছুর পরও কখনো কখনো গভীর রাতে ঘুমের মধ্যে অপরূপার চোখ ভিজে যায়। নিঃশব্দে বালিশ ভিজিয়ে কাঁদে সে, কারো কাছে বলার নেই। এই বাড়িতে তার কান্নার দাম নেই। একদিন শাশুড়ি প্রতিবেশীদের সামনে বলেছিলেন স্বামী বিদেশে বলে তো মাথায় তুলে রেখেছি। এত গর্ব এই মেয়ের যে কোনো কাজই করে না বাড়ির, তাই জন্য। কি বলবে সে? তার স্বামী ফিরে আসবে তাড়াতাড়ি, এই আশাই তো তার একমাত্র শক্তি। এই আশাতেই তো সে প্রতিদিন আবার উঠে দাঁড়ায়। পাড়ার লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে কি গো, তোমার বর কবে আসছে? অপরূপা হালকা হেসে বলে আসবে একদিন। এই একদিনের অপেক্ষাতেই কেটে যায় অপরূপার জীবন। সে ভাবে স্বামী এলে সব বদলে যাবে। তখন আর কেউ তাকে অবহেলা করবে না। তখন সে একটু সম্মান পাবে। এই বাড়িতে সে সত্যিই একজন মানুষ হবে। এই ভাবনাই তাকে বাঁচিয়ে রাখে।
অপরূপা জানে না সামনে কি অপেক্ষা করছে তার জন্য, জানে না এই আশার ভিত কতটা ভঙ্গুর। সে শুধু জানে আজও ভোরে উঠতে হবে, আজও সব কাজ করতে হবে, আজও চুপ করে থাকতে হবে। কারণ সে একজন প্রবাসী স্বামীর স্ত্রী, অপরূপা এই শ্বশুরবাড়ির একজন অদৃশ্য অলিখিত কাজের মানুষ। অবশেষে অপরূপার প্রতীক্ষার অবসান হলো। যে প্রতীক্ষা সে বছরের পর বছর বুকের ভেতর লুকিয়ে রেখেছিল, কখনো আশায়, কখনো নীরব অভিমানে, কখনো নিঃশব্দ কান্নায়, সেই প্রতীক্ষার শেষ এসে দাঁড়ালো এক বিকেলের দরজায়। অলোক ফিরে এসেছে। বিমানবন্দর থেকে অলোকের ফিরে আসার খবরটা যখন শ্বশুরবাড়িতে পৌঁছালো, তখন অপরূপা বিশ্বাসই করতে পারেনি। মনে হয়েছিল কেউ যেন আবার স্বপ্ন দেখাচ্ছে। কতবার তো এমন হয়েছে, স্বপ্নে সে অলোককে ফিরে আসতে দেখেছে। ঘুম ভেঙে বুকটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু এবার সত্যি। দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা একেবারেই অলোক। চেনা হাসি, ক্লান্ত চোখ, আর সে একই কণ্ঠস্বর, অপু। অপরূপা কিছুক্ষণ নড়তেই পারেনি, চোখের সামনে সব ঝাপসা হয়ে গিয়েছিল। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে অলোকের হাত ছুঁয়েছিল, যেন নিশ্চিত হতে চেয়েছিল মানুষটা সত্যিই আছে। অলোক মৃদু হেসে বলেছিল, এইবার সত্যি ফিরে এসেছি। সবার জন্য উপহার ছিল অলোকের ব্যাগে। মা বাবার জন্য বিদেশি গরম জামা, বোন ওর বরের জন্য জামা কাপড়, ভাইয়ের জন্য দামি ঘড়ি, এমনকি অপরূপার বাবার বাড়ির জন্য আলাদা করে রাখা ছিল উপহার। কিন্তু অপরূপার জন্য অলোক তার হাতে তুলে দিয়েছিল একটা ছোট্ট বাক্স। ভেতরে ছিল সোনার একটা সিঁদুরদানি। এটা তুমি ব্যবহার করো, অলোক বলেছিল। অপরূপার চোখ ভিজে গিয়েছিল। এতদিন পর তার স্ত্রী সত্তাকে তার স্বামী এমন করে স্বীকৃতি দিল, তবে আনন্দের মাঝে এক টুকরো বিষাদ লুকিয়েছিল। অলোক জানিয়ে দিল তার থাকার মেয়াদ মাত্র 4 মাস। কাজের ভিসা, কোম্পানির চুক্তি, সব মিলিয়ে 4 মাসের বেশি থাকা সম্ভব নয়। অপরূপা মুখে কিছু বলেনি, শুধু মনে মনে ভাবছিল 4 মাসও তো অনেক, যদি ভালোবাসা থাকে। এই 4 মাস অপরূপার জীবন যেন অন্যরকম হয়ে উঠেছিল। সকালবেলা অলোকের সঙ্গে চা খাওয়া, দুপুরে একসঙ্গে খাওয়া, রাতে গল্প করতে করতে ঘুমিয়ে পড়া, সবকিছুই তার কাছে স্বপ্নের মতো লাগতো। এতদিন যে মানুষটাকে সে কেবল ফোনের পর্দায় দেখেছে, আজ সে পাশে। অপরূপা তখন মনে মনে হাসতো, এই ছোট্ট সময়গুলোই তো সে এতদিন মিস করেছে। এই সময় অলোক অপরূপাকে নিয়ে তার বাবার বাড়িতেও গিয়েছিল। অপরূপার বাবা মা জামাইকে দেখে আপ্লুত হয়ে পড়েছিলেন। বাবার চোখে জল, মায়ের চোখে অজস্র প্রশ্ন। সব মিলিয়ে সে দিনটা ছিল আবেগে ভরা। অলোক বাবাকে বলেছিল, আপনার মেয়েটা খুব শক্ত। আমি না থাকলেও ও নিজেই সব সামলেছে। এই কথাটা অপরূপার বুকের ভেতর আলাদা করে জায়গা করে নিয়েছিল। 2 মাস পর একদিন সকালে অপরূপার শরীরটা একটু অন্যরকম লাগছিল। মাথা ঘোরা, বমি বমি ভাব। প্রথমে সে গুরুত্ব দেয়নি, কিন্তু ডাক্তার দেখানোর পর নিশ্চিত হলো সে মা হতে চলেছে। খবরটা শুনে অলোক কিছুক্ষণ চুপ করেছিল, তারপর চোখে জল নিয়ে অপরূপাকে জড়িয়ে ধরেছিল। সেই মুহূর্তে অপরূপার মনে হয়েছিল এই সুখটাই বুঝি তার জীবনের প্রাপ্তি। এরপর দিনগুলো আরো যত্নে কেটেছে। অলোক অপরূপার খাওয়া দাওয়া, বিশ্রাম, সবকিছুতেই নজর রাখতো। সন্ধ্যাবেলা দুজনে হাঁটতে বেরোতো, ভবিষ্যতের কথা বলতো। অলোক বলতো, আমি ফিরে আসব, এবার অনেক দিনের জন্য। সন্তানের জন্মের খবর পেলে আমি আবার আসব। অপরূপা কিছু বলতো না, শুধু অলোকের হাত শক্ত করে ধরতো। 4 মাস শেষ হয়ে এলো। চলে যাওয়ার দিন সকালে অলোক খুব চুপচাপ ছিল। বিমানবন্দরে পৌঁছে অপরূপার দিকে তাকিয়ে বলেছিল, ভয় পেও না, আমার সন্তানকে যত্নে রেখো, আমি আসব। অপরূপা চোখের জল আটকে বলেছিল, আমি অপেক্ষা করব। অলোক বিদায় নিল, আর অপরূপা ফিরে এলো সেই চেনা অপেক্ষায়। তবে এবার সে একা নয়, তার ভেতরে বেড়ে উঠছিল আরেকটি প্রাণ। একদিন ঘরে আসে নতুন প্রাণ। অপরূপার বুকের ভেতর যেন হঠাৎ করে আলো জ্বলে উঠল। দীর্ঘ যন্ত্রণা, দীর্ঘ অপেক্ষার পর তার কোল আলো করে আসে একটি কন্যা সন্তান। ছোট্ট মুখ, লালচে আঙুল, ক্ষীণ কান্না, সব মিলিয়ে অপরূপার চোখ ভিজে যায় আনন্দে। এতদিনের অবহেলা, অপমান, ক্লান্তি, সবকিছু যেন এক মুহূর্তে ভুলে যায় সে। মেয়েটার দিকে তাকিয়ে মনে হয় এই শিশুটাই তার জীবনের উত্তর। অপরূপা নাম রাখে মেয়ের, অরুণা। অপরূপা মনে মনে বলে, তুই আমার আলো, মা,
তোর জন্য আমি সব সহ্য করতে পারবো। শ্বশুরবাড়ির লোকেরা খুব একটা খুশি হয় না। ছেলে না হওয়ার আক্ষেপ কারো চোখে লুকানো থাকে না, তবু মুখে কেউ কিছু বলে না, কারণ সন্তান তো বিদেশে থাকা ছেলের। কিন্তু আদর, কোলে নেওয়া, সেসব খুব কমই হয়। অপরূপা তাতে কষ্ট পায় না, তার কাছে অরুণাই সব। প্রসবের পর শরীর ভাঙা, তবু বিশ্রাম নেই। শাশুড়ি কথায় কথায় বলে ওঠেন, আমাদের সময় তো এসব ঢং ছিল না। দুদিন পর থেকে কাজে নেমে পড়তাম। অপরূপা চুপ করে আবার রান্নাঘরে ঢোকে। এক হাতে শিশুকে সামলে, অন্য হাতে কাজ। গভীর রাতে অরুণার কান্নায় ঘুম ভাঙে, আবার ভোরে উঠতে হয়। তবু তার মুখে ক্লান্তির অভিযোগ নেই, শুধু মনে মনে ভাবে, অলোক এলে সব বদলে যাবে। প্রায় প্রতিদিনই সে অলোকের ফোনের অপেক্ষায় থাকে। অরুণার জন্মের খবর পেয়ে অলোক খুব খুশি হয়েছিল। বলেছিল, আমার মেয়েটাকে কোলে নিতে আর কতদিন যে অপেক্ষা করতে হবে কে জানে। এই কথাটায় আঁকড়ে ধরে বাচ্চা অপরূপা। কিন্তু মাতৃত্বের আনন্দ বেশি দিন টেকে না। মেয়ের জন্মের ঠিক 15 দিনের মাথায় এক বিকেলে বাড়ির দরজায় এসে দাঁড়ায় পোস্টম্যান। তার হাতে একটা চিঠি। অপরূপা তখন ঘরে নেই, রান্নাঘরে কাজ করছে। শাশুড়ি চিঠিটা খুলে পড়েন। মুহূর্তের মধ্যে তার মুখের রং পাল্টে যায়। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নীরবতা নেমে আসে। ওই অপয়া মেয়েটাকে ডাক, শাশুড়ি কড়া গলায় বলেন। অপরূপা ছুটে আসে। বুকে তখনও অরুণা। শাশুড়ির কণ্ঠ কাঁপে না, চোখেও জল নেই। কঠিন স্বরে বলে ওঠেন, তোর স্বামী আর নেই। এই কয়েকটা শব্দে অপরূপার পৃথিবী থমকে যায়। সে বুঝতে পারে না কথার মানে। মনে হয় কেউ যেন ইচ্ছে করে নিষ্ঠুর মজা করছে। কি বলছেন মা? গলাটা যেন অপরূপার নিজের কাছে নিজের মনে হয় না। চিঠিটা তার হাতে ধরিয়ে দেওয়া হয়। অলোকের বিদেশের অফিস থেকে আসা অফিসিয়াল কাগজ। পড়তে গিয়ে চোখ ঝাপসা হয়ে আসে অপরূপার। শব্দগুলো নড়াচড়া করে, কিন্তু অর্থ ঢোকে না মাথায়। স্বামী, মৃত্যু, দুর্ঘটনা। অপরূপা স্তব্ধ হয়ে যায়, কান্না আসে না। বুকের ভেতর যেন সব শূন্য হয়ে যায়। অরুণা কাঁদছে, কিন্তু সে কান্নার শব্দ যেন দূর থেকে ভেসে আসছে। সে বসে পড়ে মাটিতে। কারো কাঁধে মাথা রেখে কাঁদার সুযোগ নেই তার। কেউ এসে বলে না সব ঠিক হয়ে যাবে, বরং ঘরের মানুষগুলো ধীরে ধীরে বদলে যেতে থাকে। কিন্তু নিজের এই বিপর্যয়ে নিজের শোকের সময়টুকু অপরূপার জন্য বরাদ্দ নয়। শ্বশুরমশাই বলেন, এখন কি হবে ভাবতে হবে। ননদ ফিসফিস করে বলে, সম্পত্তির ব্যাপারটা আগে মিটিয়ে নেওয়া দরকার। এই কথাগুলো অপরূপার কানে ঢোকে, কিন্তু সে বিশ্বাস করতে পারে না। এই সময়ে মানুষ এত নির্মম হতে পারে। দুদিন যেতে না যেতেই শুরু হয় কটাক্ষ। এই মেয়ে নিয়ে আমাদের ঘরে আর থাকা যাবে না। আমার ছেলের সব টাকা শেষ করে দিল, এখন আবার সম্পত্তির ভাগ চাইবে। অপরূপা অবাক হয়ে তাকিয়ে থাকে। সে তো কিছুই চায়নি, শুধু একটু আশ্রয়, একটু সময়। কিন্তু শ্বশুরবাড়ির মানুষগুলোর চোখে সে এখন বোঝা। জীবিত থাকাকালীন সে ছিল অলিখিত কাজের লোক, আর স্বামী মারা যাওয়ার পর একটা আপদ। 3-4 রাতের মধ্যেই সিদ্ধান্ত হয়ে যায়। শ্বশুরমশাই গম্ভীর মুখে বলে ওঠেন, কালই চলে যেতে হবে, এই বাড়িতে আর থাকা যাবে না। অপরূপা তখন অরুণাকে বুকে চেপে ধরে বসে থাকে। মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরতে থাকে। আনমনে সে বলেই ফেলে, আমি কোথায় যাব? শাশুড়ি কঠিন গলায় বলেন, তোর বাপের বাড়ি। এখান থেকে এক পয়সাও পাবি না। অপরূপার চোখে জল আসে। সে হাত জোর করে বলে, মা, আমি কিছু চাই না, শুধু একটু সময় দিন। কেউ শোনে না। রাতের অন্ধকারে তাকে ঘর ছাড়তে বলা হয়। একটা ছোট ব্যাগে মেয়ের কিছু জামা কাপড়, জামার ভেতরে রাখা অলোকের একটা ছবি, কিছু দরকারি কাগজ, যা অলোক অপরূপাকে রাখতে দিয়েছিল। কোলে নবজাতক মেয়ে, আর বুকের ভেতর ভাঙা পৃথিবী নিয়ে অপরূপা শ্বশুরবাড়ির দরজায় দাঁড়িয়ে একবার পেছনে তাকায়। এই বাড়িতে সে কত স্বপ্ন নিয়ে এসেছিল, আজ সবকিছু শেষ। সবাই তাকে তাড়িয়ে দিয়েছে, এমনকি অলোকের দেওয়া প্রথম উপহার, ওই সোনার সিঁদুর কৌটো নিয়ে নিয়েছে ননদ। রাস্তায় বেরিয়ে ঠান্ডা হাওয়ায় অপরূপা কেঁপে ওঠে। অরুণাকে বুকে জড়িয়ে ধরে বলে, ভয় পাস না মা, আমি আছি। এই প্রথম অপরূপা কাঁদে, নিঃশব্দে কিন্তু গভীরভাবে। একদিকে স্বামী হারানোর শোক, আরেকদিকে নিজের অস্তিত্ব হারানোর যন্ত্রণা। সব মিলিয়ে অপরূপার জীবন যেন এক রাতেই বদলে যায়। সে জানে না সামনে কি আছে, জানে না কিভাবে বাঁচবে। সে শুধু জানে, এখন থেকে সে শুধু একজন বিধবা নয়, সে একজন মা।
আর এই পৃথিবীতে একজন মায়ের সবচেয়ে বড় শক্তি তার সন্তান। বাবার বাড়ির পথটা খুব বেশি দূরের নয়, তবু সেই যাত্রা অপরূপার জীবনের সবচেয়ে দীর্ঘ মনে হয়। বাবার ছোট টিনের বাড়িটার সামনে দাঁড়িয়ে মুহূর্তের জন্য সে থমকে যায়। মনে হয় আমি কি বোঝা হয়ে ফিরছি, কিন্তু দরজা খুলতে সব ভাবনা থেমে যায়। অপু বলে অপরূপার মা অপলা দেবী ছুটে আসেন। মার চোখে জল, মুখে বিস্ময়। কিছু বোঝার আগেই মেয়েকে জড়িয়ে ধরে মা। কি হয়েছে রে মা? এত রাতে তুই এখন এইভাবে কেন? অপরূপার মা বলে ওঠেন। অপরূপা কিছু বলতে পারে না, শুধু অরুণাকে একটু সামনে এগিয়ে দেয়। অপরূপার মা অপলা দেবী একবার শিশুটির মুখের দিকে, একবার নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে সব বুঝে ফেলেন। মায়ের বুক ফেটে কান্না বেরিয়ে আসে। অপরূপার বাবা স্বপন বাবু চুপচাপ দাঁড়িয়ে থাকেন, চোখের কোণে জমে থাকা জল লুকোনোর চেষ্টা করে। সেই রাতে ছোট্ট ঘরটা আবার ভরে ওঠে মানুষের উপস্থিতিতে। অভাব আছে, কিন্তু ভালোবাসার অভাব নেই। স্বপন বাবু নিজের পাতলা কম্বলটা নাতনির গায়ে চাপিয়ে দেন। অপলা দেবী অপরূপার সাথে সারা রাত জেগে থাকেন অরুণার দিকে তাকিয়ে। কিন্তু সকাল হতে বাস্তব যেন দরজায় ধাক্কা দিয়ে ফিরে আসে। চালের হাঁড়ি প্রায় ফাঁকা। স্বপনবাবুর সামান্য রোজগার, তাতেই কোনো মতে দুই বেলা চলে। এখন তার সঙ্গে যোগ হয়েছে নিজের অসহায় মেয়ে আর দুধের শিশু। অপরূপা জানে এভাবে চলবে না। মেয়ের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নেয়, কাজ করতেই হবে। অপলা দেবী আপত্তি করে বলে ওঠেন, এত ছোট বাচ্চাকে রেখে যাবি? অপরূপা শান্ত গলায় বলে, মা, আমি কিছু না করলে ওর ভবিষ্যৎ অন্ধকার। আমি কাঁদলে চলবে না, আমাকে দাঁড়াতেই হবে। পরদিন থেকে শুরু হয় চাকরির খোঁজ। অরুণাকে মায়ের কোলে দিয়ে বেরিয়ে পড়ে অপরূপা। পরনে সাদামাটা শাড়ি, চোখে ক্লান্তি, তবু মাথা উঁচু করে হাঁটে। প্রথমে যায় নানা দোকানে, সবারই একটাই কথা, কাজ নেই। তারপর অফিসে অফিসে যাওয়া শুরু করে অপরূপা। সেখানেও শোনা যায় অভিজ্ঞতা নেই। এক জায়গায় সরাসরি বলা হয়, ছোট বাচ্চার মা, আমাদের ঝামেলা বাড়বে। অপরূপা অপমানগুলো নিজের মনেই গিলে ফেলে। মনে পড়ে শ্বশুরবাড়ির কথাগুলো। তুমি কিছুই পারো না, কোনোভাবেই কোনো দিনই তুমি কিছুই করতে পারবে না, না নিজের জন্য, না নিজের মেয়ের জন্য। কিন্তু অপরূপা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, এখন নিজের কাছে। আজ না হোক কাল সে প্রমাণ করবে সে পারে নিজেরা নিজের মেয়ের জীবনকে আবার সুখী করতে, নিজেদের ভালো রাখতে। দিনের পর দিন যায়, অপরূপা কখনো দুপুরে খায়, কখনো খায় না। সন্ধ্যায় ফিরে এসে যখনই অরুণাকে বকে নেয়, সমস্ত ক্লান্তি একটু হলেও অপরূপার যেন কমে যায়। একদিন শহরের এক কোনায় ছোট্ট একটা একতলা বাড়ির ক্লিনিকের সামনে দাঁড়ায় অপরূপা। দরজায় লেখা, ডাক্তার অনিরুদ্ধ সেন, মেডিসিন। ভেতরে ঢুকে অপরূপা ওখানে দাঁড়ানো একজন নার্সের দিকে তাকিয়ে কাপা গলায় বলে ওঠে, কোনো কাজের সুযোগ আছে? নার্সটি অপরূপাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে, তারপর ভেতরে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে। ডাক্তারবাবু বেরিয়ে আসেন, চোখে কৌতূহল, মুখে কঠোরতা নেই। একবার অপরূপার দিকে তাকিয়ে বলেন, আপনি পড়াশোনা করেছেন? অপরূপা কাপা গলায় বলে ওঠে, হ্যাঁ স্যার, কলেজ পাশ করেছি, কিন্তু খুবই সাধারণ মানের নম্বর নিয়ে। রিসিপশনে বসে পেশেন্টদের নাম লেখা, বা তাদেরকে ঠিক সময়ে ঠিক মতো আমার কাছে, বা যে নার্স রয়েছেন এখানে পাঠাতে পারবেন? এই কাজ কি পারবেন? অনিরুদ্ধ সেন এবার একটু নরম গলায় বলে ওঠেন। অপরূপার বুক এক মুহূর্তের জন্য চাকরি পাবার আশায় আনন্দে ধক করে ওঠে। একটু উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, পারবো স্যার, আমি খুব চেষ্টা করব, আপনাদের কোনো অসুবিধা হবে না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে অনিরুদ্ধ অপরূপার দিকে তাকিয়ে বলে ওঠেন, কাল থেকেই আপনি আসুন। এখন আমি আপনাকে 15,000 দেব। বিকাল 3টের সময় আপনাকে আসতে হবে। আমি রোগী দেখা শুরু করি 4টে থেকে, আর 9টায় আপনার ছুটি। চেম্বার আপনাকে বন্ধ করে যেতে হবে। অন্তত 6 মাস কাজ করুন, তারপর আপনার কাজ দেখে আমি আপনার মাইনে বাড়িয়ে দেব। সেই মুহূর্তে অপরূপার চোখ ভিজে ওঠে, মাথা নত করে বলে, ধন্যবাদ স্যার। বাড়ি ফিরে অপরূপা যখন খবরটা জানায়, অপলা খুশিতে হেসে ফেলেন। স্বপনবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভগবান তোকে শক্তি দিক। পরদিন অপরূপার নতুন জীবনের শুরু হলো। যে ক্লিনিকটিতে অপরূপা কাজ শুরু করেছিল সেটি খুব বড় বা ঝাঁ চকচকে কিছু নয়। শহরের একটু ভেতরের দিকে, পুরনো
কিন্তু পরিচ্ছন্ন একতলা বাড়ি, বাইরে ছোট্ট একটা সাইনবোর্ড, ডাক্তার অনিরুদ্ধ সেন, এমবিবিএস। নামের সঙ্গে কোনো বড় ডিগ্রির বাহুল্য নেই, বিজ্ঞাপনের চাকচিক্য না। তবু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীর লাইন লেগেই থাকে। যেন শহরের সব মানুষই জানে এই ডাক্তার শুধু টাকার পরিমাণ দেখে রোগীদের রোগ দেখেন না, বরং অনেক সময় বিনা অর্থেও রোগীদের দেখেন। প্রথম দিন ক্লিনিকে ঢুকে অপরূপার মনে হয় সে হয়তো সত্যিই পারবে না কোনো কাজ করতে। কোলে ঘুমানো অরুণাকে মায়ের কাছে রেখে এসেছে। অপরূপার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা, আবার অদম্য এক সংকল্প একই সঙ্গে কাজ করে। এই কাজটা তাকে করতেই হবে, জীবন তাকে আর কোনো সুযোগ দেবে না। রিসেপশন ডেস্কটা ছোট, কিন্তু প্রয়োজনীয় সব জিনিস আছে। একটা রেজিস্টার, কিছু কলম, একটা ল্যান্ডলাইন ফোন আর একটি চেয়ার। অপরূপা চুপচাপ কাজ শুরু করে। রোগীদের নাম লেখা, সিরিয়াল নম্বর দেওয়া, ফোন ধরা, টাকার হিসাব রাখা, সবকিছু নিঃশব্দে নির্ভুলভাবে করার চেষ্টা করে। কোনো রোগী রূঢ় হলে মাথা নত করে কথা বলে, কেউ বিরক্ত হলে ক্ষমা চায়। তার চোখে ক্লান্তি, কিন্তু কাজে কোনো ঢিলামি নেই। প্রতিদিন সময়ের আগে অপরূপা আসে। সবার পরে যেমন অনিরুদ্ধবাবু বলেছেন, চেম্বার বন্ধ করে তবেই অপরূপা যায়। রাতে বাড়ি ফিরে অপরূপা অরুণাকে বুকে নিয়ে বসে। ক্লান্ত শরীরেও মুখে হাসি নিয়ে বলে ওঠে, মা, দেখিস, একদিন আমরা ভালো থাকবো। অরুণার ছোট্ট হাতে মায়ের শাড়ি আঁকড়ে ধরে। সেই স্পর্শে অপরূপা যেন নতুন করে জীবনের লড়াইয়ের নতুন শক্তি পায়। ডাক্তার অনিরুদ্ধ প্রথম কয়েকদিন শুধু দূর থেকে লক্ষ্য করেন। তার অভ্যাস মানুষকে কথা দিয়ে নয়, আচরণ দিয়ে বোঝা। তিনি দেখেন অপরূপা সময়ের আগে আসে, সময়ের পরে যায়। দুপুরে নিজের খাবার খাওয়া শুরু করলো, রোগী বেশি হলে সেটুকুও ফেলে রেখে কাজ চালিয়ে যায়। কোনো অভিযোগ নেই, কোনো অজুহাত নেই। একদিন দুপুরে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। গরমে রোগীরা অস্থির, কেউ চেঁচাচ্ছে, কেউ বিরক্ত। অপরূপা ঠান্ডা গলায় সবাইকে বোঝাতে থাকে। হাতে জল তুলে নেয়, জানালা খুলে দেয় যাতে বাইরের ঠান্ডা বাতাস আসে। সেই দৃশ্য ডাক্তার অনিরুদ্ধের চোখে পড়ে। তার মনে হয় এই মেয়েটার ভিতরে একটা অদ্ভুত শক্তি আছে। সেদিন বিকেলে অনিরুদ্ধ প্রথমবার তাকে ডেকে বলেন, তোমার এখানে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে? অপরূপা একটু থমকে বলে, না স্যার, কাজ পেয়েছি, সেটাই অনেক। অপরূপার এই কথার ভেতরে লুকিয়ে থাকা দীর্ঘ জীবনের একটা কষ্টকর বোঝা আছে। অনিরুদ্ধ তা বুঝতে পারেন। দিন যায়, কাজের ফাঁকে ফাঁকে কথা হয়। কখনো তিনি জানতে চান অরুণার কথা, কখনো অপরূপা জানতে চায় ডাক্তারবাবুর পুরনো দিনের গল্প। একদিন হঠাৎ অনিরুদ্ধ জিজ্ঞেস করেন, তুমি কি আর পড়াশোনা করতে চেয়েছিলে? অপরূপা একটু লজ্জা পেয়ে বলে, আমার আরো পড়ার ইচ্ছে ছিল, ভর্তিও হয়েছিলাম, কিন্তু বিয়ের পর আর শেষ করা হয়নি। অনিরুদ্ধ চুপ করে থাকেন, তারপর ধীরে বলেন, পড়াশোনা থেমে গেলে জীবন থামে না, কিন্তু পড়াশোনা আবার শুরু করলে জীবন বদলাতে পারে। এই কথাটা অপরূপার মনে গভীরভাবে গেঁথে যায়। এরপর থেকে অনিরুদ্ধ অপরূপাকে উৎসাহ দিতে থাকেন। বলেন, তুমি চাইলে আবার পড়াশোনা করতে পারো। কাজের সময়টা বাদ দিয়ে যে সময়টা পাবে তাতে নিজেকে আরো এগিয়ে নিয়ে যেতে পারো। আমার ধারণা, বাবা মার অরুণার সব দায়িত্ব পালনের সাথে পড়াশোনাটাও তুমি করতে পারবে। অপরূপার চোখে জল এসে যায়। এতদিন পর কেউ তার মধ্যে কিছু করার সম্ভাবনাটুকু দেখেছে। কিন্তু শুধু উৎসাহে থেমে থাকেন না অনিরুদ্ধ। একদিন সন্ধ্যাবেলা ক্লিনিক বন্ধের পর তিনি অপরূপাকে বসতে বলেন। সামনে এক কাপ চা এগিয়ে দিয়ে বলেন, তোমার স্বামীর ব্যাপারটা আমাকে একটু বিস্তারিতভাবে বলো। অপরূপা প্রথমে দ্বিধায় পড়ে। এতদিন সে নিজের গল্প কাউকে বলতে ভয় পেয়েছে, কিন্তু এই মানুষটার চোখে কোনো কৌতূহল নেই, আছে সহানুভূতি। অপরূপা ধীরে ধীরে সব বলে, প্রবাসী স্বামী, পাঠানো টাকা, শ্বশুরবাড়ির অত্যাচার, সন্তানের জন্ম, মৃত্যু সংবাদ, এক রাতের মধ্যে ঘর ছাড়া হওয়া। অনিরুদ্ধ গভীর মনোযোগ দিয়ে শোনেন। শেষ হলে বলেন, তুমি জানো আইন অনুযায়ী তুমি আর তোমার মেয়ের কি পাওয়ার কথা? অপরূপা অবাক হয়ে বলে, আমি এসব কিছুই জানি না স্যার। ওরা, মানে আমার শ্বশুর বাড়ির সবাই বলেছিল কিছুই আমার নয়, সবকিছু ওদের নামে। আর ওদের এই কথাগুলোর ভিত্তিতে ওদের বিরুদ্ধে যাবার মতো তখন আমার না মানসিক না শারীরিক ক্ষমতা ছিল। আমি মানতে বাধ্য ছিলাম। অনিরুদ্ধ এবার গম্ভীর হয়ে বলেন,
আমার ধারণা ওরা মিথ্যে বলেছে। পরের সপ্তাহে তিনি নিজের একজন আইনজীবী বন্ধুর সঙ্গে অপরূপার পরিচয় করিয়ে দেন। বিকাশবাবু শুধুই একজন দক্ষ উকিল নন, একজন অভিজ্ঞ মানুষও বটে। সমাজের নানা অন্যায়ের সঙ্গে লড়াই করেছেন বহুদিন। অপরূপার ওই বাড়ি থেকে আনা অলোকের দেওয়া কাগজপত্রগুলো এবার কাজে আসে। বিকাশবাবু জোগাড় করতে শুরু করেন ওইসব কাগজের ভিত্তিতে অপরূপার স্বামীর প্রবাসের নথি, ব্যাংক হিসাব, মৃত্যু সনদ। এবার সবকিছু ধীরে ধীরে সামনে আসে। মামলা শুরু হয়। আইনি লড়াই সহজ ছিল না। একের পর এক তারিখ, কোর্টের সিঁড়ি ভাঙা, উকিলের ফি জোগাড়, শ্বশুরবাড়ির লোকেদের কটু কথা, সবকিছু মিলিয়ে কখনো কখনো অপরূপার মনে হয়েছে এই লড়াই ছেড়ে দিলেই বোধহয় শান্তি। কিন্তু যখনই অপরূপা ছাড়ার কথা ভাবে, তখনই পাশে এসে দাঁড়ান অনিরুদ্ধ। তিনি সবসময় বলে ওঠেন, তুমি শুধু নিজের জন্য নয়, অরুণার জন্য লড়ছ। মাসের পর মাস কেটে যায়। অপরূপা পড়াশোনা আবার শুরু করে, ক্লিনিকের কাজ সামলে। অরুণা একটু একটু করে বড় হয়, মামলার ফাইল আরো মোটা হয়। কিন্তু সত্য চাপা পড়ে না। শেষমেশ একদিন রায় আসে। বিদেশি কোম্পানি বিকাশবাবুর সৌজন্যে সব দরকারি কাগজপত্র পায় এবং তারা অলোকের সমস্ত প্রাপ্য টাকা অলোকের স্ত্রী অপরূপার হাতে তুলে দেয়। কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, স্ত্রী ও সন্তানের অধিকার এখানে সর্বৈধ ভাবে স্বীকারযোগ্য। স্বামীর সব প্রাপ্য অর্থের বৈধ উত্তরাধিকারী অলোকের স্ত্রী অপরূপা। রায়ের কাগজ হাতে নিয়ে অপরূপা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এতদিনের অপমান, লাঞ্ছনা, চোখের জল সব যেন এক মুহূর্তে সামনে ভেসে ওঠে। ডাক্তার অনিরুদ্ধ পাশে দাঁড়িয়ে বলেন, এই জয় শুধু আইনের নয়, তোমার ধৈর্যের। অপরূপা বুঝতে পারে এই মানুষটা শুধু তার নিয়োগকর্তা নন, তিনি তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এক আশীর্বাদ। টাকার খবরটা ছড়াতে সময় লাগেনি। যে শ্বশুরবাড়ি একদিন এক রাতের মধ্যে সদ্য প্রসূত মা আর তার 15 দিনের শিশুকে রাস্তায় নামিয়ে দিয়েছিল, সেই বাড়ির দরজায় এবার একে একে হাজির হতে লাগলো পরিচিত মুখগুলো। অপরূপা প্রথমে বিশ্বাসই করতে পারেনি। একদিন ক্লিনিক থেকে ফিরে দেখে বাবার ঘরে তার শাশুড়ি বসে আছেন, পাশে শ্বশুর মশাই, ননদ, নন্দাই আর সেই বেকার দেওয়ার, যাদের মুখে একদিন শুধু তাচ্ছিল্য আর ঘৃণা ছিল, আজ সেখানে কৃত্রিম মায়া। মা, শাশুড়ির কণ্ঠে কান্নার সুর বোঝা যায়। শ্বশুর মশাই মায়া মাখানো গলায় বলে ওঠেন, আমাদের ভুল হয়ে গেছে মা। মানুষ ভুল করে, তাই না? রাগের মাথায় কত কি হয়ে যায়। অপরূপা চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে জল আসে না, কারণ এই কান্না সে অনেক আগেই কেঁদে শেষ করেছে। ননদ এগিয়ে এসে বলে, দিদি আর রাগ করে থেকো না, বাড়িটা তো তোমারই, চলো আবার নিজের ঘরে ফিরে এসো। নিজের ঘর। অপরূপার বুকের ভেতর কোথাও যেন একটা কাঁপুনি ওঠে। সে মনে মনে ভাবে, যে জায়গায় তার আত্মসম্মান মরে গিয়েছিল, যেখানে তার সদ্যজাত শিশুকে কোলে নিয়ে তাকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছিল, সেটা ঘর হতে পারে? সে শান্ত গলায় বলে ওঠে, আমার ঘর তো এখানে, বাবা মার কাছে। শ্বশুর মশাই গলা খাকারি দিয়ে বলেন, দেখো মা, আমরা বয়স্ক মানুষ, তখন পরিস্থিতি ঠিক ছিল না, আর এখন তো তুমি সব টাকা পেয়েছো, পরিবার একসাথে থাকাই ভালো। আর শুনেছি তোমাকে ওই কোম্পানি থেকে অনেকটাই টাকা দিতে পারে, তুমি অত টাকা দিয়ে কি করবে? অমল বরং ওই টাকাগুলো দিয়ে একটা ব্যবসা করুক, ও তো নামেই তোমার দেওয়ার, আসলে তো নিজের ভাইয়ের থেকে কোনো অংশেই কম নয়। অপরূপা এবার প্রথমবার নিজের শ্বশুরমশাইয়ের দিকে চোখ তুলে তাকায়। তার দৃষ্টিতে কোনো রাগ নেই, নেই প্রতিশোধ, আছে শুধু এক গভীর ক্লান্তি। একটু থেমে বলে, আপনারা তখনও পরিবার ছিলেন, যখন আমি 15 দিনের মেয়েকে নিয়ে আপনাদের পায়ে পড়েছিলাম, তখন কি আমাকে আপনাদের পরিবার মনে পড়েনি? কেউ উত্তর দেয় না। নীরবতার মধ্যে শুধু অরুণার কান্নার শব্দ শোনা যায়। অপরূপা মেয়েকে কোলে তুলে বুকে চেপে ধরে। এই শিশুটার জন্যই সে বেঁচে আছে, এই শিশুটার জন্যই সে নরক পেরিয়ে এখানে এসেছে। নন্দাই হঠাৎ বলে ওঠে, টাকা তো আমাদেরও দরকার, এতদিন আমরা সংসার চালিয়েছি কোনো মতে, কিন্তু এখন ওই টাকার সবকিছু তুমি নিলে আমাদের কি হবে? এই কথাটাই শেষ প্যারেক ছিল বোধহয় অপরূপার ঘুরে দাঁড়ানোর জন্য। অপরূপা এবার স্পষ্ট, দৃঢ় কণ্ঠে বলে, আমার স্বামীর টাকায় আপনারা রাজকীয় জীবন কাটিয়েছেন, এখন আর এক পয়সাও পাবেন না। সেদিন প্রথমবার, হয়তো বা শেষবারের মতো শ্বশুরবাড়ির মানুষগুলো বুঝে যায়, এই অপরূপার আগের সে নীরব ভীত মেয়েটি নয়,
এ এখন নিজের কাছে নিজেই অপরূপা। ওরা চলে যাওয়ার আগে হুমকি দেয়, অভিশাপ দেয়, কৃত্রিম কান্না দেখায়, কিন্তু অপরূপার একবারও পেছনে তাকায় না। সন্ধ্যাবেলা ক্লিনিকের অনিরুদ্ধ সেন আসলে অপরূপা তাকে সবটাই বলে। অনিরুদ্ধ সব শুনে চুপচাপ একটু বসে থেকে শুধু বলেন, আপনি খুব শক্ত মেয়ে অপরূপা। অপরূপা চোখ নত করে বলে ওঠে, আসলে শক্ত হতে আমাকে কেউ শেখায়নি, জীবন বাধ্য করেছে। কিছুক্ষণ নীরবতার পর অনিরুদ্ধবাবু ধীরে ধীরে বলেন, আমি একটা কথা বলবো, ভেবে দেখবেন। কোনো চাপ নেই। অপরূপা অবাক হয়ে তাকায়। অনিরুদ্ধবাবু একটু আবেগঘন গলায় বলে ওঠেন, আপনাকে আর অরুণাকে আমি সম্মানের সঙ্গে একটা নিরাপদ জীবন দিতে চাই। আমি জানি আপনার জীবনে অনেক কষ্ট। আমি জানি আপনি কাউকে সহজে বিশ্বাস করতে পারবেন না। তবু যদি আপনি চান, আমি আপনাকে বিয়ে করতে চাই। অপরূপার চোখ ঝাপসা হয়ে আসে। এই প্রস্তাব সে কল্পনাও করেনি। খানিকক্ষণ চুপ করে থেকে সে বলে ওঠে, আমি কোনো দয়া চাই না। অনিরুদ্ধ সেন এবার হেসে বলে ওঠেন, আমি দয়ায় বিশ্বাস করি না, আমি সহযাত্রায় বিশ্বাস করি। সেই রাতে অপরূপা অনেক ভেবেছিল, মৃত স্বামীর কথা, সন্তানের ভবিষ্যৎ, নিজের অসম্পূর্ণ জীবন। সব মিলিয়ে শেষ পর্যন্ত সে বুঝেছিল, ভাঙা মানুষকে আবার নতুন করে বাঁচতে অধিকার নিতে হয়। অপরূপা রাজি হয়। কিছুদিনের মধ্যে অনিরুদ্ধের সঙ্গে অপরূপার বিয়ে হয়। নীরব, সহজ, সম্মানের সঙ্গে। কোনো জাঁকজমক নেই, কিন্তু অপরূপার চোখে প্রথমবার প্রশান্তির আলো দেখা যায়। বিয়ের পর সে অনিরুদ্ধের সঙ্গে নিজের বাবা মার অরুণাকে নিয়ে চলে যায় অন্য শহরে, এক নতুন ঠিকানায়, এক নতুন জীবনে। সেদিন ট্রেন ছাড়ার সময় অপরূপা জানালার ধারে দাঁড়িয়েছিল, শেষবারের মতো দেখে নিচ্ছিল এই শহরটা। অপরূপার চোখে জল ছিল, কিন্তু সেটা দুঃখের নয়। অপরূপা জানতো তার অনেক পেছনে পড়ে থাকলো নরকের কীটসম কিছু মানুষ, আর সামনে তার জন্য অপেক্ষা করছে এক শান্ত, ভালোবাসার সংসার। অরুণা ঘুমোচ্ছিল অনিরুদ্ধর বুকে। অপরূপা শুনতে পায় অনিরুদ্ধ তখন ফিসফিস করে অরুণাকে বলছিল, মা, এই বাবা তোকে আর তোর মাকে কোনোদিন আর অসহায় হতে দেবে না। ট্রেন এগিয়ে চলে, অতি ধীরে ধীরে পিছিয়ে যায়। জীবন যে কেবল ভাঙে তা নয়, জীবন গড়তেও জানে। অপরূপা আজ সে প্রমাণ, যে নারী একদিন ভোরের অন্ধকারে ঘরছাড়া হয়েছিল, আজ সে নিজের আলো নিজেই জ্বালাতে শিখেছে। বছরের পর বছর লড়াই করে পড়াশোনা শেষ করে আরো উচ্চশিক্ষায় নিজেকে প্রস্তুত করেছে সে। আজ সে এই শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ে শিক্ষকতা করে। শ্রেণীকক্ষে দাঁড়িয়ে সে যখন পড়ায়, তখন ছাত্রছাত্রীরা শুধু একজন শিক্ষিকাকে দেখে না, তারা দেখে এক দৃঢ় মানুষকে, যার কণ্ঠে আত্মবিশ্বাস, চোখে স্থিরতা। বিদ্যালয়ের সহকর্মীরা জানে অপরূপা খুব শান্ত, খুব পরিমিত, কিন্তু কেউ জানে না এই শান্তির পেছনে কত ঝড় পেরিয়ে এসেছে সে। এই মেয়েটি একদিন শ্বশুরবাড়ির কোণে কোণে অপমান গিলে বেঁচেছিল, আজ সে আত্মসম্মান নিয়ে দাঁড়াতে শিখেছে। অন্যদিকে অনিরুদ্ধের কাজের প্রসার বেড়েছে অনেক। একসময় যে মানুষটা শুধুই একটা শহরের প্রসিদ্ধ ডাক্তার ছিল, আজ সে শুধুই একজন প্রতিষ্ঠিত চিকিৎসক নয়, বরং তার নিজস্ব একটা হাসপাতাল আছে, যা সব অর্থনৈতিক দিক থেকে শ্রেণী বিভক্ত মানুষের কাছে উন্মুক্ত। শহরের মানুষ তাকে শুধু দক্ষতার জন্য নয়, মানবিকতার জন্য চেনে। রোগীর চিকিৎসার বিল কমিয়ে দেওয়া, দরিদ্র কাউকে বিনা পয়সায় চিকিৎসা, এইসব আজও বদলায়নি। তবে এত কিছুর মাঝে অনিরুদ্ধের সবচেয়ে বড় পরিচয়, সে একজন বাবা। সংসারে আরো একজন সদস্যের আগমন হয়েছে কিছু বছর আগে, অপরূপার অনিরুদ্ধের ছেলে অনিকেত। বছর 10 বয়স, চঞ্চল, কৌতূহলী একটা ছেলে, কিন্তু দিদি অন্তঃপ্রাণ। অনিকেতের সকাল শুরু হয় দিদির ডাকে, দিদি, আজ আমাকে স্কুলে নামিয়ে দেবে? আর অরুণা হেসে বলে, আমি তো হাসপাতালে যাব বোকা। তবু অনিকেত দিদির পাশে বসেই খেতে চায়, দিদির হাত ধরে হাঁটতে চায়। দিদির কাছে তার পৃথিবীটা নিরাপদ। আর অরুণা, কোলে সেই শিশুটি আর সাদা কোট পরা একজন ডাক্তার। হাসপাতালের করিডোরে দ্রুত পায়ে হেঁটে যাওয়া অরুণাকে দেখলে কেউই বুঝতে পারে না এই মেয়েটির জন্ম হয়েছিল এক ভাঙা সংসারের ধ্বংসস্তূপের মধ্যে। তার চলনে আত্মবিশ্বাস, চোখে দায়িত্বের দৃঢ়তা। সিনিয়র ডাক্তাররা তার কাজের প্রশংসা করেন, রোগীরা ভরসা পায়। অরুণা জানে সবকিছুই। সে জানে
তার জন্মের ঠিক 15 দিনের মাথায় কিভাবে তার আসল বাবা পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। জানে কিভাবে তার মা একটি শিশুকে কোলে নিয়ে রাতের অন্ধকারে ঘর ছাড়া হয়েছিল। জানে কিভাবে অনিরুদ্ধের সাহায্যে আইনের দরজায় দাঁড়িয়ে তার মা নিজের অধিকারের জন্য লড়েছিল। সে সব জানে, কিন্তু প্রথম কথা বলার সময় থেকে সে আজও অনিরুদ্ধকে বাবা বলে ডাকে। কারণ অরিন্দম তার কাছে বাবা মানে শুধু জন্মদাতা নয়, বাবা সেই মানুষ যিনি হাত ধরে হাঁটতে শেখান, যিনি পড়ার টেবিলে বসে ঘুমিয়ে পড়া মেয়ের কাঁধে চাদর টেনে দেন, যিনি অসুখে রাত জেগে বসে থাকেন, যিনি ভুল করলে শাসন করেন, আবার সাফল্যে সবচেয়ে বেশি গর্ব করেন। এই সবই অনিরুদ্ধ করেছে। অরুণ আজ ডাক্তার হয়ে বাবার পাশে দাঁড়িয়ে কাজ করে। কখনো কখনো অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে সে অনিরুদ্ধকে বলে, বাবা, আজ একজন রোগীকে বাঁচাতে পেরেছি। অনিরুদ্ধ শুধু মৃদু হাসে, তার চোখে জল আসে, আর কখনো কখনো দূরে দাঁড়িয়ে অপরূপ এই দৃশ্য দেখে। তার মনে হয় সব কষ্ট সার্থক হয়েছে। এক সময় যে নারী নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ ছিল, আজ সে গর্বের সঙ্গে বলতে পারে সে একজন মা, একজন শিক্ষিকা, একজন স্ত্রী। অপরূপার মা বাবার বয়সও বেড়েছে অনেক, হাঁটা ধীর, চোখে চশমা, কিন্তু মনে এখন শান্তি। মেয়ের সংসারটা চোখের সামনে গড়ে উঠতে দেখেছেন তারা। নাতনি ডাক্তার হয়েছে, নাতি স্কুলে ভালো পড়ছে, এইটুকুই তাদের জীবনের বড় প্রাপ্তি। অপলা মাঝে মাঝে বলেন, অপু, তোর জীবনটা এভাবেই আমি দেখে শান্তিতে মরতে চাই। অপরূপা মায়ের হাত চেপে ধরে। সে জানে এই শান্তির পেছনে কত ত্যাগ। রাতে বাড়ির ছাদে দাঁড়িয়ে অপরূপা আকাশের দিকে তাকায়। তার মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন ভবিষ্যৎটা অন্ধকার ছিল, যখন প্রতিটি সকাল ভয় নিয়ে আসতো। আজ আর সে ভয় নেই। আজ তার জীবনে আলো আছে, পরিবার আছে, ভালোবাসা আছে, আর আছে এক গভীর বিশ্বাস, মানুষ যদি হাল না ছাড়ে, জীবন একদিন না একদিন তার প্রাপ্যটা ফিরিয়ে দেয়। কাজের সূত্রে বহু বছর পর আবার সেই শহরে ফিরতে হয় অপরূপাকে। এই শহর যেখানে তার জীবনের সবচেয়ে কালো দিনগুলো লেখা ছিল, যেখানে সে একদিন মাথা নিচু করে হেঁটেছে, চোখে ভর করে রাখা অপমান লুকিয়ে, যেখানে প্রতিটি রাস্তার মোড়ে, প্রতিটি গলির ছায়ায় লুকিয়ে আছে তার কান্না, তার না বলা দীর্ঘশ্বাস। গাড়ির জানালা দিয়ে শহরের চেনা রাস্তাগুলো দেখতে দেখতে অপরূপার বুকের ভেতরটা কেঁপে ওঠে। বাইরে সবকিছু বদলে গেছে, নতুন ফ্ল্যাট, বড় বড় দোকান, ঝকঝকে আলো, কিন্তু ভেতরের শহরটা বদলায়নি। স্মৃতি বদলায় না, মোছা যায় না, বরং কখনো কখনো স্মৃতি কেবল আরো স্পষ্ট হয়। একসময় রাস্তায় অপরূপা হেঁটেছিল মাথা নিচু করে, তখন তার কোলে ছিল অরুণা। অরুণা তখন সদ্যজাত, নরম শরীরটা আঁচলে জড়িয়েছিল। চারপাশের মানুষ তাকিয়েছিল কৌতূহল আর অবজ্ঞায়। আজ সে একই রাস্তায় গাড়িতে বসে এসেছে, পরিচ্ছন্ন শাড়ি, চোখে আত্মবিশ্বাস, কিন্তু অতীত যেন এখনো গাড়ির জানালার কাছে ধাক্কা মারে। একদিন কাজ শেষে হঠাৎই পা চলে যায় পুরনো পাড়ার দিকে। অপরূপা নিজেই বুঝতে পারে না কেন। হয়তো কিছু প্রশ্নের উত্তর চাইছিল তার মন, হয়তো দেখতে চেয়েছিল সময় কি করে বদলায় মানুষ আর সম্পর্ককে। অপরূপা পৌঁছায় তার সেই শ্বশুর বাড়ি, অথবা যেটা একসময় তার শ্বশুর বাড়ি ছিল। এখন সেখানে অন্য মানুষ থাকে, গেটে নতুন নাম ফলক, বারান্দায় অন্য রঙের কাপড় শুকোচ্ছে। অপরূপা রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতরটা হু হু করে ওঠে। একজন প্রতিবেশীর সঙ্গে কথা হয়, জানা যায় ননদ, নন্দাই আর দেওর অনেক আগেই বাড়ি বিক্রি করে দিয়েছে। সম্পত্তির ভাগাভাগি নিয়ে তাদের মধ্যেই নাকি কম ঝগড়া হয়নি। একে অন্যের বিরুদ্ধে কথা, মামলা মোকদ্দমা, সন্দেহ, সব মিলিয়ে সেই বাড়িটা আর কারো কাছে বাড়ি ছিল না। শেষমেশ যে যেমন পেরেছে টাকা নিয়ে আলাদা হয়ে গেছে। অপরূপা চুপ করে শোনে। কেউ এখানে এখন তাকে চেনে না। সে আজ আর সে অপরূপা বৌমা নয়, যাকে কাজের লোকের মতো ব্যবহার করা হতো, যে রান্নাঘরে সারাদিন দাঁড়িয়ে থেকেও কারো ধন্যবাদ পায়নি। আজ সে একজন অপরিচিত নারী, যার চোখে শুধু শান্ত কৌতূহল। আর ওদের বাবা মার কি হলো? অপরূপা জানতে চায়। উত্তর আসে ভীষণ নির্মম। তাদের দুজনকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছিল। প্রথম দিকে মাসে সামান্য টাকা পাঠানো হতো, তারপর সেটুকু বন্ধ হয়ে যায়। ননদ, নন্দাই আর দেওর কেউই দায়িত্ব নিতে চায়নি।
বৃদ্ধাশ্রম আর রাখতে না পেরে তাদের বের করে দেয়। শেষ জীবনে তারা রাস্তায় পড়ে থাকতেন, ভিক্ষা করতেন। চিকিৎসা নেই, দেখার কেউ নেই, খাওয়ার ঠিক নেই। একসময় রাজকীয় জীবনযাপন করা মানুষ দুজন, যারা অপরূপাকে একদিন বলেছিল এই ঘরে তোরা জায়গা নেই, তারাই শেষ পর্যন্ত জায়গা পায়নি কোথাও। প্রায় বিনা চিকিৎসায়, অনাহারে, অবহেলায় তারা মারা যায়। খবরটা শুনে অপরূপা থমকে যায়। চোখ দিয়ে জল আসে না, কিন্তু বুকটা ভারী হয়ে যায়। অপরূপার মনের মধ্যে কোনো প্রতিশোধের আনন্দ নেই, কোনো তৃপ্তিও নেই। শুধু আছে এক ধরনের নিঃশব্দ শূন্যতা। যারা একদিন তাকে আর তার সদ্যজাত সন্তানকে রাতারাতি ঘরছাড়া করেছিল, তাদের শেষ ঠিকানা ছিল ফুটপাত। সময় বড় নিষ্ঠুর বিচারক। দেওরের খবরও শোনে। অ্যাক্সিডেন্টে তার এক পা অকেজো হয়ে গেছিল। চাকরি তো ছিলই না, পরে কোনো কাজ করার ক্ষমতাও ছিল না। যে মানুষটা একদিন গর্ব করে বলতো, আমাকে কেউ কিছু করতে বলার সাহস যেন না দেখায়, আজ সে কারো দয়ার ওপর বেঁচে আছে। তার স্ত্রী আর থাকতে চায়নি, অন্য একজনের সঙ্গে চলে গেছে। ননদের খবরও আলাদা নয়। সংসার ভেঙে গেছে, সন্তান হয়নি, এই দোহাই দিয়ে স্বামী তাকে ত্যাগ করেছে। সমাজ, আত্মীয় সবাই দোষ দিয়েছে তাকেই। টাকা পয়সা নিয়ে মামলা মোকদ্দমা, অপমান, সবকিছু শেষে সে আজ একা। ভাই বোনও এখন এক প্রকার ভিক্ষাবৃত্তি করেই সংসার চালায়। ননদ লোকের বাড়িতে কাজ করত, কিন্তু চুরির স্বভাবের জন্য কেউ আর কোনো কাজ দেয় না। অপরূপা যেন নিজের চোখের সামনে জীবনের হিসেব মিলতে দেখে। কেউ কাউকে শাস্তি দেয়নি, জীবন নিজেই সব ফিরিয়ে নিয়েছে। কয়েকদিন পর ননদ আর দেওরের সঙ্গে দেখা হয় অপরূপার। দুজনকেই প্রথম দেখায় চেনাই যায় না। শরীর নয়, যেন ভেঙে গেছে তাদের মনটাই। চোখে অনুশোচনা জমে আছে বহু বছরের, মুখে লজ্জার রেখা, যা লুকোনোর নয়। ননদের চোখ দিয়ে অনবরত জল পড়ছে। সে একসময়ের অহংকারী, দম্ভ ভরা নারীটি আজ কাপা কণ্ঠে বলে ওঠে, বৌদি, আমাদের ভুল হয়ে গেছে, খুব বড় ভুল, আমাদের ক্ষমা করে দাও। দেওর কিছু বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অপরূপা কিছুক্ষণ চুপ করে থাকে। মনের মধ্যে ভেসে ওঠে একের পর এক ছবি। নিজের সন্তানকে কোলে নিয়ে রাতের অন্ধকারে বাড়ি ছাড়া সেই মুহূর্ত। কাঁদতে কাঁদতে বাবার দরজায় দাঁড়িয়ে থাকা, দরজার ওপাশে মায়ের অসহায় চোখ। দিনের পর দিন ক্লিনিকে ছোট চাকরিটা পাওয়ার জন্য অপমান সহ্য করা, মানুষের অবহেলা, কটু কথা, অবিশ্বাস। এই মানুষগুলোর জন্যই তো সেই সব। শহরের এক কোণে সবুজে ঘেরা শান্ত একটি বৃদ্ধাশ্রম। গেটের সামনে দাঁড়িয়ে অপরূপা এক মুহূর্ত থেমে যায়। বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে আসে। জীবনের কি অদ্ভুত পরিহাস। এই মানুষগুলির সঙ্গেই তো একদিন তার জীবন জড়িয়েছিল। আজ তারা দাঁড়িয়ে আছে ভিক্ষুকের মতো, আর সে এসেছে দাতা হয়ে। ননদার দেওয়ারের চোখে একরাশ ভয়, লজ্জা আর অসহায়তা। যারা একদিন তাকে বোঝা, অভিশাপ, অপ্রয়োজনীয় বলেছিল, আজ তারা অপরূপার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে। অপরূপা নিজের উদ্যোগে দুজনকে এক ভালো বৃদ্ধাশ্রমে ভর্তি করে দেয়। চিকিৎসা, থাকার ব্যবস্থা, খাবার, সবকিছু। সুপারভাইজারের সঙ্গে কথা বলে নিশ্চিত করে দেয় যেন কোনো অবহেলা না হয়। ননদ হঠাৎই পায়ে পড়ে কাঁদতে শুরু করে। দেওয়ার হাত জোর করে দাঁড়িয়ে থাকে। তার অকেজো পা যেন আরো ভারী হয়ে পড়ে। অপরূপা ধীরে ধীরে বলে ওঠে, এটা আমার প্রতিশোধ নয়, এটা আমার শান্তি। ক্ষমা মানে ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে নিজের মনকে হালকা করা। বৌদি, ননদের কণ্ঠ ভেঙে আসে। সেই ডাক, যে ডাক একদিন ছিল কটু, ব্যঙ্গ আর তাচ্ছিল্যে ভরা, আজ সেখানে শুধু কাঁপুনি আর অনুশোচনা। দেওয়ার হঠাৎ মাটিতে বসে পড়ে, চোখে জল, ভাঙা কণ্ঠে সেও বলে ওঠে, আমরা অমানুষ ছিলাম বৌদি, তোমার সর্বনাশ না করলে আজ আমাদের এই দশা হতো না। কথাগুলো অপরূপার বুকের ভেতর কাটার মতো বিঁধে যায়। চোখের সামনে ভেসে ওঠে সেই রাত। অরুণাকে কোলে নিয়ে অন্ধকার রাস্তায় দাঁড়িয়ে থাকা এক অসহায় নারী। তখন এই মানুষগুলো কোথায় ছিল? সে ধীর কণ্ঠে কিন্তু দৃঢ়ভাবে বলে ওঠে, আমি তোমাদের জন্য এই যা কিছু করছি তা ক্ষমা পাওয়ার জন্য নয়। একটা মানুষের মানবিক বোধ থাকলে অপর মানুষের জন্য যা করত তাই করলাম। অতীত বদলানো যায় না, আমি জানি, কিন্তু আমার ভবিষ্যৎটা যেন আর কারো চোখের জল দিয়ে লেখা না হয়, এটুকুই চাই। ননদ আর দেওর তার পায়ে হাত দিতে যায়। অপরূপা সরে দাঁড়ায়, না,
অপরূপা বলে ওঠে, আমি আর সেই মানুষ নই যে পায়ে পড়ে সম্মান চাইতো। আমি আর পিছনে তাকাতে চাই না। অপরূপা ঘুরে দাঁড়ায়। পেছনে শোনা যায় কান্না, অনুতাপের সুর, কিন্তু অপরূপা থামে না। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বৃদ্ধাশ্রম ছেড়ে বেরিয়ে আসে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশে কমলা আলো। অপরূপার মনে হয় এই শহরের সঙ্গে তার আর কোনো দেনা পাওনা নেই। তার জীবনের গল্প এখানেই শেষ হয়নি, বরং এখান থেকেই নতুন করে শুরু হয়েছিল। অপরূপা গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। গাড়ি এগিয়ে যায় নতুন ঠিকানার দিকে, যেখানে অপেক্ষা করছে অপরূপার ভালোবাসায় মোরা শান্ত সংসার, ভালোবাসার মানুষরা, আর এক স্বস্তির জীবন। পেছনে ধীরে ধীরে মিলিয়ে যায় বৃদ্ধাশ্রমের গেট, যেখানে পড়ে রইল কিছু ভাঙা সম্পর্ক, কিছু লোভী মন, কিছু অনুশোচনার দীর্ঘশ্বাস, সেই সব মানুষদের যাদের জীবনে আজ আর কিছু নেই, না সম্মান, না ভালোবাসা, না শান্তি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।